নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আমি পড়ছি আজ হুমায়ুন আহমেদের লেখা মৃন্ময়ী। আজ দ্বিতীয় পর্ব। আমি হঠাৎ একটা ধাক্কার মতো খেলাম, তবে সঙ্গে সঙ্গে মাথা কাত করে সম্মতি জানালাম। একটা ভদ্রলোকের আলাদা করে আমার সঙ্গে দেখা করতে যাওয়ার কারণটা স্পষ্ট না। তিনি কী বলতে চান সে সম্পর্কে সামান্যতম ধারণা থাকলেও নিজেকে কিছুটা প্রস্তুত রাখা যেত। আকাশজোড়া মেঘ থাকলে ছাতা হাতে পথে নামতে হয়। সুন্দরবনে মধুর খোঁজে বাওয়ালিরা যখন ঢোকে, তাদের সঙ্গে একজন থাকে গাদা বন্দুক নিয়ে। প্রস্তুতি থাকেই, শুধু আমার কোনো প্রস্তুতি থাকবে না। আমি লক্ষ্য করলাম ক্লাসের ছাত্রছাত্রীরা মুখে চাপা হাসি নিয়ে আমার দিকে তাকাচ্ছে। ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজকার আমার ডেস্কের কাছে এসে বলল, আমাদের নতুন স্যারের জন্য একটা নাম পাওয়া গেছে, তোমার অ্যাপ্রুভাল পাওয়া গেলেই নামটা চালু হয়ে যায়। আমি অবাক হয়ে বললাম, আমার অ্যাপ্রুভালের প্রশ্ন আসছে কেন? তোমাকে উনি অ্যাপ্রুভ করেছেন, তাই জন্যেই তোমার অ্যাপ্রুভালের প্রশ্ন আসছে। উনি নিজের নাম তো কাউ স্যার লেখেন, এটাই বাংলা করে গরু স্যার। ওনার আপত্তি করার কিছু থাকলো না। কি অ্যাপ্রুভ করছো তো? আমি কিছু বললাম না, তবে মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম কাউসার নামের এই ভদ্রলোক অতি দ্রুত গরু স্যার হিসাবে পরিচিত হবেন। এমন একটা নামের ভার বহন করার মতো শক্তি ভদ্রলোকের কি আছে? থাকার কথা না। বেশিরভাগ মানুষের মনের জোর তেমন থাকে না। ভদ্রলোকের অবস্থা ছেড়ে দে ছাত্র সমাজ, কেঁদে বাঁচি হওয়ার কথা। স্যার আসবো? ভদ্রলোক তার ঘরে কম্পিউটারের কানেকশন জাতীয় কি করছিল। এখন চোখে চশমা। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কে? ভাবটা এরকম যেন আমাকে চিনতেই পারছেন না। আমি বললাম, স্যার আমি মৃন্ময়ী। কিছু বলবে? আপনি বলেছিলেন ক্লাসের শেষে যেন আপনার সঙ্গে দেখা করি, আমি দেখা করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, সরি, ভুলে গিয়েছিলাম। এসো, চেয়ারটায় বসো। আমি চেয়ারে বসলাম। আমার মেজাজ খারাপ লাগছে। ভদ্রলোক বেশ ভালো করেই জানেন তিনি আমাকে আসতে বলেছেন, তারপরও ভান করলেন তার মনে নেই। এই ভানটা করার কোনো প্রয়োজন ছিল না। মৃন্ময়ী, তোমার কি বাড়ি ফেরার খুব তাড়া আছে? তাড়া থাকলে আজ চলে যাও, অন্য আরেকদিন কথা বলবো। আমি পোর্ট লাইনের কানেকশনটা দিতে পারছি না। কানেকশন না দিতে পারা পর্যন্ত অন্য কোনো দিকে মন দিতে পারছি না। আপনি কানেকশন দিন, আমি অপেক্ষা করছি। কি জন্যে ডেকেছেন এটা না জানা পর্যন্ত আমার নিজের মধ্যেও এক ধরনের অস্বস্তি কাজ করবে। অস্বস্তি কাজ করবে? কেন? আজ আপনার সঙ্গে আমার প্রথম ক্লাস হলো। ক্লাসের মাঝখানে বেশ আয়োজন করেই আপনি আমাকে বললেন আমি যেন আপনার সঙ্গে দেখা করি। অস্বস্তির কারণটা এখানেই। তোমাদের এখানে কি এই নিয়ম যে কোনো শিক্ষক তার ছাত্রকে দেখা করতে বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে, তবে তার জন্য কারণ থাকতে হবে। গল্প করার জন্য আমি কাউকে ডাকতে পারি না? ছাত্রছাত্রীদের সঙ্গে কি একটা সহজ সম্পর্ক তৈরি করা যায় না? সব সময় দূরত্ব থাকতে হবে? আমি এই নিয়ম ভাঙতে চাই। নিয়ম ভাঙতে হলে শক্তি লাগে। এই শক্তি কি আপনার আছে? আমার ধারণা আছে। থাকলে তো ভালোই। ক্লাসে আমার বক্তৃতা তোমার কেমন লাগলো? ভালো, তবে আপনার প্রধান চেষ্টা ছিল আপনি যে অন্যদের চেয়ে আলাদা এটা প্রমাণ করা। কেউ যদি আলাদা হয় এমনিতেই তা ধরা পড়ে। আয়োজন করে আমি আলাদা এটা প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না। আপনার এই জিনিসটা আমার খারাপ লেগেছে। তোমার নিজের কি মনে হয় না আমি অন্যদের মতো না? আমি অন্যদের চেয়ে আলাদা? আমি শান্ত গলায় বললাম, আমাদের ক্লাসে 17 জন স্টুডেন্ট। এই 17 জনের ভেতর থেকে আপনি আমাকে সিঙ্গেল আউট করে প্রশ্নগুলো করছেন কেন? কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। প্রথম দেখাতেই পছন্দের একটা কথা সমাজে প্রচলিত। এই ব্যাপারটাই ঘটেছে। তোমাকে আলাদা একটা মেয়ে বলে আমার মনে হয়েছে। আমি হয়তো অন্য আর 10 জনের মতোই, কিন্তু তুমি না। আমার ধারণা হয়েছে তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বললে আমার ভালো লাগবে, এই জন্যেই তোমাকে খবর দিয়েছি। আমি যদি সমাজের আর 10 জনের মতো হতাম, আমি আমার পছন্দের ব্যাপারটা লুকিয়ে রাখতাম,
অল্প অল্প করে তোমার সঙ্গে পরিচয় হতো। একদিন হয়তো ডিজাইনের একটা বই তোমাকে পড়তে দিলাম। বই দেওয়ার সময় 1 কাপ কফি খাওয়ালাম। টেলিফোন নাম্বারটা দিয়ে দিলাম, যাতে ক্লাসের কোনো বিষয় বুঝতে সমস্যা হলে টেলিফোন করতে পারো। তারপর একদিন তোমার টেলিফোন নাম্বার নিলাম। নানান ধাপ পার হয়ে আসা। আমি সবগুলো ধাপ একসঙ্গে পার হতে চাই। তুমি আমার কথায় হার্ট হচ্ছ না তো? না, হার্ট হচ্ছি না। আমি যখন আপনার ঘরে ঢুকলাম তখন কিন্তু আপনি আমাকে চিনতে পারেননি, বা না চেনার ভান করেছেন। তুমি একটা ব্যাপার লক্ষ্য করনি, আমি শর্ট সাইডেড মানুষ। আমার চোখে চশমা ছিল। কাছের জিনিস দেখার জন্য আমি যখন চশমা পরি তখন দূরে জিনিস দেখতে পাই না। তোমাকে আমি আসলেই চিনতে পারিনি। তুমি কি কফি খাবে? আমি খুব ভালো কফি বানাতে পারি। না, কফি খাবো না। আইসক্রিম খাবে? আমি শুনেছি ঢাকা শহরে খুব ভালো ভালো আইসক্রিমের দোকান হয়েছে। না, আইসক্রিমও খাবো না। আমাকে বাসায় যেতে হবে। আমি তোমাকে নামিয়ে দিই, বাসাটাও চিনে আসি। কখনো যদি যেতে বলো চট করে চলে যেতে পারবো। তোমাকে কষ্ট করে ঠিকানা বলতে হবে না। আমি যদি তোমাকে বাসায় নামিয়ে দিই তাতে কি তোমার কোনো আপত্তি আছে? না, আপত্তি নেই। থ্যাংক ইউ। আমি বিরক্ত বোধ করছি। বিরক্তি চাপা রাখার চেষ্টা করছি। আমাদের একজন শিক্ষক যদি আমাকে বাসায় নামিয়ে দিতে চান তাতে কোনো সমস্যা নেই। মানুষটা নিজেকে আলাদা প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করছে। চেষ্টাটা যে হাস্যকর তাও ভদ্রলোক বুঝতে পারছে না। মানুষটা কি বোকা যে এক লাফে অনেকগুলো সিঁড়ি পার হতে চায়? তার প্রথমেই জানতে চাওয়া উচিত ছিল যাকে নিয়ে সে সিঁড়ি ভাঙতে চাচ্ছে সে কি তা চায়। আমি বললাম, স্যার, আপনার কি দেরি হবে? স্যার হাসি মুখে বললেন, না, দেরি হবে না। পোর্ট কানেকশন আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। এক্সপার্ট কাউকে আনতে হবে। ভালো কথা, মোটরসাইকেলে চড়া কি তোমার অভ্যাস আছে? মোটরসাইকেল? গাড়ি আমার খুবই অপছন্দ। মোটরসাইকেল আমার খুব পছন্দের বাহন। মোটরসাইকেলে ইউ ক্যান ফিল দ্য স্পিড। মোটরসাইকেলে কখনো চড়েছ? না। চড়তে আপত্তি আছে? না, আপত্তি নেই। বাঙালি মেয়েদের সম্পর্কে আমার যে কনসেপ্ট ছিল তার অনেকটাই তুমি ভেঙে দিয়েছ। মোটরসাইকেলে তুমি আমার পিছনে যাচ্ছ, এই দৃশ্য দেখে তোমার বন্ধুরা তোমাকে খ্যাপাবে না তো? না, খ্যাপাবে না। দ্যাটস ভেরি গুড। যেহেতু এই প্রথমবার তুমি মোটরসাইকেলে চড়বে, দেখবে তোমার খুবই ভালো লাগবে। বাতাসে চুল উড়বে, শাড়ির আঁচল উড়বে। তোমার একটা ফিলিং হবে তুমি আকাশে উড়ছ, ফ্লাইং ডাচম্যান। চিন্তা করতেই ভালো লাগছে, তাই না? আমি জবাব দিলাম না। ব্যাপারটা চিন্তা করে আমার মোটেই ভালো লাগছে না। নিজের ওপর রাগ লাগছে। আমি তো এরকম ছিলাম না। যা মনে এসেছে বলেছি। আজ কেন এরকম হলো? মোটরসাইকেলে চড়তে আমার খুবই আপত্তি আছে, অথচ বললাম আপত্তি নেই। কেন বললাম? আমিও কি এই ভদ্রলোকের মতোই নিজেকে আলাদা ভাবছি? না, তা ভাবছি না। আমি জানি আমি কি। আমি চাচ্ছি যেন ওই ভদ্রলোক মনে করেন আমি আলাদা, আমি বিশেষ কেউ। স্যার বললেন, মৃন্ময়ী, তুমি হঠাৎ গম্ভীর হয়ে গেলে কেন? তোমাকে দেখে মনে হচ্ছে গভীর দুশ্চিন্তায় পড়ে গেছো। ব্যাপারটি কি বলো তো? কোনো ব্যাপার না স্যার। আমার কি ধারণা জানো? আমার ধারণা তুমি ঝোঁকের মাথায় মোটরসাইকেলে চড়তে রাজি হয়েছিলে। এখন ঝোঁক কেটে গেছে, এখন আর রাজি নও। আমার ধারণা কি ঠিক? হ্যাঁ, ঠিক। স্যার হাসি মুখে বললেন, আমার আসলে সাইকোলজি পড়া উচিত ছিল। দেখো কত সহজে তোমার মনের অবস্থাটা ধরে ফেললাম। তোমার অস্বস্তি বোধ করার কোনো কারণ নেই। আমি একদিন তোমাদের বাড়িতে গিয়ে চা খেয়ে আসবো। চা পাওনা রইল, ঠিক আছে? জি, ঠিক আছে। স্যার আমি যাই। আচ্ছা যাও। তোমাকে আলাদা করে ডেকে এনে বিব্রত করেছি, তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি। আমার উপর রাগ লাগছে না তো? লাগছে না। একটা ব্যাপার জানতে পারলে তুমি অবশ্যই রাগ করবে। ব্যাপারটা না জানানোই ভালো, কিন্তু আমি লোভ সামলাতে পারছি না, বলেই ফেলি। স্যার তার সামনের টেবিলে পেপার ওয়েট দিয়ে চাপা দেওয়া একটা কাগজ বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, তুমি প্রথমে আমার পিছনে মোটরসাইকেলে চড়তে রাজি হবে, তারপর মত বদলাবে। এই ব্যাপারটা আগেই জানতাম, কাগজে লিখে রেখেছি, পড়ে দেখো। আমি কাগজ হাতে নিলাম। সেখানে পরিষ্কার লেখা, মৃন্ময়ীকে
রোল 15। যখন বলা হবে আমার সঙ্গে মোটরসাইকেলে চড়তে, সে সঙ্গে সঙ্গে রাজি হবে, পরে বলবে না। আমি কাগজটা ভাঁজ করে টেবিলে রেখে স্যারের ঘর থেকে বের হয়ে এলাম। আমার প্রচণ্ড রাগ লাগছে, নিজেকে ক্ষুদ্র এবং তুচ্ছ মনে হচ্ছে। কেউ যখন নিজেকে ক্ষুদ্র মনে করে, সময়ের সঙ্গে তা বাড়তে থাকে। চারাগাছ যেমন জল হাওয়ায় বিশাল ময়ূরও হয়, ক্ষুদ্রতার ব্যাপারটাও সেরকম। যত সময় যাচ্ছে নিজেকে ততই ক্ষুদ্র মনে হচ্ছে। বাসায় ফিরে মনে হলো আমার কোনো অস্তিত্ব নেই। আমি খুবই সাধারণ একজন, আলাদা কেউ না। সারা জীবন নিজেকে আলাদা ভেবেছি। এই ভাবার পিছনে কোনো কারণ নেই। নিজেকে অন্যরকম ভাবার একটা খেলা খেলেছি। আমি খুব শক্ত ধরনের মেয়ে। কে কি বলল বা কে আমাকে নিয়ে কি ভাবলো তা নিয়ে আমি কখনো ভাবি না, তা ঠিক না। আমি ভাবি না, ভাবলে স্যারের পিছনের মোটরসাইকেলে চড়তে পারতাম, কোনো সমস্যা হতো না। কস্তুরী বেগম আমাকে চা দিতে এসে বলল, আফা, আপনার কি হইছে? আমি বললাম, কিছু হয়নি তো। কেন, আমাকে দেখে কি মনে হচ্ছে আমার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে? কস্তুরী বেগম ফিক করে হেসে বলল, না গো আফা, আপনারে বড়ই সৌন্দর্য লাগতেছে। থ্যাংক ইউ। কস্তুরী মাথা নিচু করে হাসছে। আমি অবাক হয়ে বললাম, হাসছো কেন? কস্তুরী বেগম নরম গলায় বলল, আমরার গ্রাম দেশে একটা কথা আছে, কন্যা যেদিন বিবাহ ঠিক হয় সেই দিন আল্লাপাক তার রূপ বাড়িয়ে দেন, 3 দান বাড়ে। বিয়ার কন্যা সুন্দরী 3 দিয়া গুণান করি। তার মানে তোমার ধারণা আমার বিয়ে ঠিক হয়েছে, রূপ 3 গুণ বেড়েছে? হ আফা। বিয়ে ঠিক হয়নি কস্তুরী, মন খুব খারাপ হয়ে আছে। আমার অস্থিরতা কমছে না। একটা সময় ছিল অস্থির লাগলে ছাদে যেতাম, অস্থিরতা কমতো। এখন তা হয় না। ছাদে গেলে উল্টোটা হয়, অস্থিরতা বেড়ে যায়। মনে হয় ছাদ থেকে একটা লাফ দিলে কেমন হয়। নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির হাতে নাতে প্রমাণ নিয়ে পৃথিবী থেকে বিদায়। জীবনের শেষ সময় একটা বৈজ্ঞানিক পরীক্ষা। পৃথিবী তার মহাশক্তি দিয়ে আমাকে আকর্ষণ করবে, আমিও আমার যেটুকু শক্তি আছে তা দিয়ে পৃথিবীকে আকর্ষণ করব। রাতে খাবার টেবিলে বাবা বললেন, তোর কি হয়েছে রে? আমি বললাম, কিছু হয়নি তো। তোকে কেমন যেন অন্যরকম লাগছে। অন্যরকমটা কি? দেখে মনে হচ্ছে মুখের শেপে কিছু হয়েছে। চুল কাটানোর পর ছেলেদের চেহারা যেমন হঠাৎ খানিকটা বদলে যায়, সেরকম। চুলে কি কিছু করেছিস? না, চুলে কিছু করিনি। আমার খুব বেশি মন খারাপ। মন খারাপ হলে হয়তো মানুষের চেহারা বদলায়। মন খারাপের কারণ কি? তেমন কোনো কারণ নেই। আমাকে বলা যাবে না? বলার মতো কিছু হয়নি। আমাকে না বলতে চাইলে তোর মাকে বল, ওপেন আপ। মন খারাপের ব্যাপারটা হলো একটা খারাপ গ্যাসের মতো। দরজা জানলা বন্ধ ঘরে এই গ্যাসটা আটকে থাকে। কাউকে মন খারাপের কথা বললে বন্ধ ঘরে জানালা দরজা খুলে যায়, তখন গ্যাসটা বের হতে পারে। জানালা খুলে দে। বাবাকে খুব আনন্দিত মনে হচ্ছে। জ্ঞানের কথা বলতে পারার আনন্দ। শিক্ষক হবার এই সমস্যা, জ্ঞানের কথা বলতে ইচ্ছা করে। উদাহরণ দিয়ে কোনো জ্ঞানের কথা বলতে পারলে ভালো লাগে। বাবা তার চেহারায় ভালো লাগা ভাব নিয়ে বলল, মৃন্ময়ী, ইদানিং টগর কি করছে না করছে সে সম্পর্কে কিছু জানিস? আমি বললাম, না। কম্পিউটারের কোনো স্কুলে ভর্তি হয়েছিল, সেটা তো যতদূর জানি সে করছে না। ভাইয়ার চোখে সমস্যা, সে কম্পিউটারের স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না। চোখে সমস্যা এসব ভুয়া কথা। কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহ নেই। সে ধরেই নিয়েছে বাবার মৃত্যুর পর বিরাট বিষয় সম্পত্তির মালিক হয়ে পায়ের উপর পা দিয়ে খাবে। তার চিন্তাটা ঠিক না। যে অপদার্থ তাকে আমি কিছুই দিয়ে যাব না, তাকে পথে পথে ঘুরতে হবে। এই কথাটা তাকে বুঝিয়ে বলিস তো। তুমি বুঝিয়ে বলো, তুমি শিক্ষক মানুষ, উদাহরণ দিয়ে সব কিছু ব্যাখ্যা দিতে পারো, আমি পারি না। এই তো একটু আগে গ্যাস নিয়ে কথা বললে, জানালা খুললে গ্যাস বের হয়ে যাবে, এই সব উদাহরণ তো আমি জানি না। বাবা আহত চোখে তাকিয়ে আছেন। মনে হচ্ছে তিনি মন খারাপ করছেন।
যে মানুষটার মন খারাপ সে তার মন খারাপটা ছড়িয়ে দিতে চায় অন্যদের ভিতর। যার মন উৎফুল্ল সে চায় তার ফুল্ল ভাব ছড়িয়ে দিতে। আমি ঠিক এই কাজটাই করছি। জেনে শুনে করছি তা না, নিজের অজান্তেই করছি। যে মস্তিষ্ক আমাদের পরিচালনা করে সে করিয়ে নিচ্ছে। আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে। মানুষ স্বাধীন না, সে তার মস্তিষ্কের অধীনে বাস করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাইয়ার ঘরে উঁকি দিলাম, জানালা দিয়ে উঁকি। এটা আমার নিয়মিত রুটিনে পড়ে না। কাজটা কেন করলাম? ঘুমাবার আগে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করার জন্য? তা তো না। ভাইয়া গল্প করতে পারে না, কিছু বললে ঠোঁট চেপে হাসে, মাঝে মধ্যে মাথা দোলায়। তাহলে কি আমার অবচেতন মন এই ঘরে কিছু খুঁজছে? ভাইয়ার বন্ধুকে খুঁজছে? ভাইয়ার ঘরের দরজা ভেজানো, ভেতরটা যথারীতি অন্ধকার। ঘরের ভিতর ভাইয়া ছাড়া দ্বিতীয় কেউ আছে বলে মনে হচ্ছে না। কথাবার্তা শোনা যাচ্ছে না। ভাইয়া বড় বড় করে শ্বাস ফেলছে, এটা শোনা যাচ্ছে। ঘুমন্ত মানুষ বড় বড় নিঃশ্বাস ফেলে, ভাইয়া হয়তো ঘুমোচ্ছে। মৃ, জানলা দিয়ে উঁকি দিচ্ছিস কেন? আমি ভাইয়ার কথা শুনে জানলা থেকে সরে এসে দরজা ঠেলে ঘরে ঢুকতে ঢুকতে বললাম, তোমার ঘরে কেউ লুকিয়ে আছে কিনা দেখতে এসেছি। বাবা পাঠিয়েছেন? কেউ পাঠায়নি, আমি নিজেই এসেছি। অন্ধকার ঘরে দেখবি কি, বাতি জ্বালিয়ে দেখ, খাটের নিচে উঁকি দে। তোমার ওই বন্ধু আজ আসেনি? কোন বন্ধু? নাম তো আমি জানি না, মাথায় কোঁকড়া চুল, মাঝে মাঝে আমাদের বাড়ির ছাদে ঘুমায়, যাকে পুলিশ খুঁজছে। ও আচ্ছা, তার নাম কি? ভাইয়া হাসলো। নাম বলতে তার বোধহয় কোনো সমস্যা আছে। আমি তো ভাইয়া পুলিশের কোনো ইনফরমার না, নাম বলতে তোমার সমস্যা কি? কোনো সমস্যা নেই। বস, দাঁড়িয়ে আছিস কেন? তোর ডান দিকেই চেয়ার, দেখতে পাচ্ছিস নাকি বাতি জ্বালাতে হবে? দেখতে পাচ্ছি। ভাইয়া, তোমার এই কোকড়া চুলের বন্ধু, ও কি খুবই ভয়ঙ্কর? হ্যাঁ, ভয়ঙ্কর। ও করে কি? এমনিতে কিছু করে না, দিন রাত মন খারাপ করে থাকে। কেউ মজার কোনো কথা বললে খুব মজা পায়, আবার সঙ্গে সঙ্গে মন খারাপ করে ফেলে। পড়াশোনায় খুব ভালো ছিল, এসএসসিতে ঢাকা বোর্ডে 5th প্লেস পেয়েছিল। কলেজে ওঠার পর আর পড়াশোনা হয়নি। এটা তো তার কোনো পরিচয় হলো না ভাইয়া। আমি জানতে চাচ্ছি ও করে কি, কেন ভয়ঙ্কর? ও ভাড়া খাটে। ভাড়া খাটে মানে? যে কেউ তাকে ভাড়া করতে পারে। মনে কর কেউ খারাপ কিছু কাজ করতে চায়, নিজে করতে পারছে না, ওকে ভাড়া করে নিয়ে গেল। খারাপ কাজটা কীরকম? মানুষ খুন? হ্যাঁ। টাকা দিলেই সে মানুষ খুন করবে? হ্যাঁ, করবে। মানুষ খুন করতে সে কত টাকা নেয়? জানি না, আমি জিজ্ঞেস করিনি। তোমার এত প্রিয় বন্ধু রাতে তোমার সঙ্গে থাকতে আসে আর তুমি কিছু জিজ্ঞেস করনি? ভাইয়া হাসলো। মজার কোনো কথা শুনলে মানুষ যেভাবে হাসে ঠিক সেরকম হাসি। আমি বললাম, ভাইয়া, আমি যদি তোমার ওই বন্ধুকে বলি, এই নিন টাকা, আমি অমুক লোককে খুন করতে চাই, সে করবে? করার তো কথা। এরকম বন্ধু তোমার কজন আছে? ভাইয়া আবারও হাসলো, যেন আবারও আমি মজার কোনো কথা বলেছি। ওদের সঙ্গে সঙ্গে থেকে তোমার ওদের মতো হতে ইচ্ছা করে না? না, ওরা আমার মতো হয় না, আমিও ওদের মতো হই না। যা, ঘুমোতে যা। কেউ কি আসবে তোমার কাছে? ভাইয়া চুপ করে রইল। আমি বললাম, তুমি কিন্তু এখনও ওই ছেলের নাম বললে না। ভাইয়া আবারও বলল, যা, ঘুমোতে যা। আমি ঘুমোতে গেলাম এবং আশ্চর্যের কথা, খুবই সুন্দর একটা স্বপ্ন দেখলাম। কাউসার স্যার মোটরসাইকেল চালাচ্ছেন, আমি মোটরসাইকেলের পেছনে বসে আছি। হাওয়ায় আমার মাথার চুল উঠছে, শাড়ির আঁচল উঠছে, মোটরসাইকেল প্রায় উড়ে যাচ্ছে। আমার মোটেই ভয় লাগছে না, তারপরও কপট ভয়ের অভিনয় করে বলছি, এই, তুমি কি একটু আস্তে চালাতে পারো না? স্যার বললেন, না, পারি না। আমি বললাম, ছিটকে পড়ে যাব তো। স্যার বললেন, পড়বে না, আমার কোমর জড়িয়ে ধরে শক্ত করে বসে থাকো, আমি কিন্তু স্পিড আরও বাড়াচ্ছি। রেডি,
গেট সেট গো। এমন স্পিড দেব যে মোটরসাইকেল নিয়ে আকাশে উড়ে যাব। স্যারের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল সত্যি সত্যি আকাশে উড়ে গেল। ওপর থেকে নিচের ঢাকা শহর দেখা যাচ্ছে। আমার সামান্য ভয় ভয় লাগছে, তবে ভয়ের চেয়ে আনন্দ হচ্ছে অনেক বেশি। ভয়ঙ্কর ভয়ের স্বপ্নে মানুষের ঘুম ভাঙে, আবার অস্বাভাবিক আনন্দের স্বপ্নেও মানুষের ঘুম ভাঙে। আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানায় উঠে বসতে বসতে বললাম, কেন এরকম স্বপ্ন দেখলাম? আমি কি এক পলকের দেখাতেই একটা মানুষের প্রেমে পড়ে গেছি? প্রেম এত সস্তা? রাত 1:30 বাজে। বেশিরভাগ মানুষের জন্যই গভীর রাত, আমার জন্যে রজনীর শুরু। ডিজাইনের মূল কাজগুলো আমি এই সময় শুরু করি। আগামীকাল ডুপ্লেক্স বিল্ডিংয়ের ফটোগ্রাফ দিয়ে করা একটা কোলাজ জমা দিতে হবে। বিল্ডিংয়ের ফটোগ্রাফ সাজানো হয়েছে, এর মাঝখানে ফাঁক ভরার জন্য রং দিতে হবে। রং তৈরির কাজটা রাত যত গভীর হয় তত ভালো হয়। দিন হলো কাজের সময়, প্রয়োজনের কাজ, যেমন ব্যবসা বাণিজ্য, অফিস আদালত। রাত হলো অপ্রয়োজনের কাজের সময়। কবিতা লেখা হবে, ছবি আঁকা হবে, ঔপন্যাসিক চোখ বন্ধ করে তার চরিত্রদের নিয়ে খেলা করবেন, সাধুসন্তরা বসবেন ধ্যানে। জীবনানন্দ দাশ নিশ্চয়ই চৈত্র মাসের দুপুরে গরমে ঘামতে ঘামতে লেখেননি, এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি, সারা রাত দক্ষিণা বাতাসে আকাশে চাঁদের আলোয়। এই ঘাই হরিণীর ডাক শুনি, কাহারে সে ডাকে? আমার ধারণা এই লাইনগুলো তিনি লিখেছেন মধ্যরাত পার করে। তখন চারিদিকে শুনশান নীরবতা। বরিশালে তার বাড়ির পাশের বাঁশঝাড়ের বাঁশপাতা বাতাসে কাঁপছে, এবং তিনি কল্পনায় বনের ভেতর ঘাই হরিণীর ডাক স্পষ্ট শুনতে পাচ্ছেন। আচ্ছা, ঘাই হরিণী ব্যাপারটা কি? চিত্রা হরিণী, সাম্বা হরিণী আছে, ঘাই হরিণী কোত্থেকে এসেছে? ঘাই কি নাম নাকি বিশেষণ? কাউসার স্যার ক্লাসের ব্ল্যাকবোর্ডে বড় বড় করে তার টেলিফোন নাম্বার লিখে বলেছিলেন, ডিজাইন সংক্রান্ত কোনো জটিলতায় তোমরা যদি পড়ো তাহলে এই নাম্বারে যে কোনো সময় আমাকে টেলিফোন করতে পারো। রাত 2টা, 3টা, 4টা, কোনো সমস্যা নেই। আমি এখন ডিজাইন সংক্রান্ত জটিলতাতেই পড়েছি। মাথার ভেতর থেকে ঘাই শব্দ দূর না করা পর্যন্ত কাজে মন দিতে পারছি না। কাজেই স্যারকে ফোন করার অধিকার আমার আছে। আমি ছোট্ট নিঃশ্বাস ফেললাম। অধিকার কাজে লাগানো ঠিক হবে না, সব অধিকার কাজে লাগাতে নেই, তার চেয়ে মন অন্যদিকে নেওয়ার ব্যবস্থা করা যাক। আমি হাতের রিমোট কন্ট্রোল নিয়ে সিডি প্লেয়ার চালু করলাম। ঝড় বৃষ্টির একটা সিডি চালু হয়ে গেল। এই সিডিটা জন্মদিনে ফরিদা আমাকে দিয়েছে। গান বাজনা কিছু নেই, শুধুই সাউন্ড এফেক্ট, বাতাসের শব্দ, বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বজ্রপাতও হচ্ছে। স্টুডিওতে তৈরি শব্দ না, মান্টানার এক বনের ভেতর রেকর্ড করা ঝড়ের শব্দ। সিডির গায়ে সেরকমই লেখা, শুনতে ভালো লাগে। টেলিফোন বাজছে। আমি ঘড়ির দিকে তাকালাম, 1:40। এত রাতে টেলিফোন করার মতো আমার কেউ নেই, ট্র্যাঙ্কল হওয়ার সম্ভাবনা। রিসিভার তুলতেই মার আবদারি গলা শোনা গেল, মৃ, আজ আমি তোর সঙ্গে ঘুমাবো। আমি বললাম, আচ্ছা। টেলিফোনের রিং পেয়ে কী ভেবেছিলি? কিছু ভাবিনি মা, পাশের কামরা থেকে আমি টেলিফোন করছি, এটা নিশ্চয়ই ভাবিসনি। না, তা ভাবিনি। আমার ঘরে ঘুমোতে চাইলে চলে এসো, তবে আমাকে বিরক্ত করতে পারবে না। তুমি ঘুমাবে তোমার মতো, আমি বাতি জ্বালিয়ে কাজ করব। মৃ, তোর ঘর থেকে ঝড়ের শব্দ আসছে কেন? ঝড়ে সিডি বাজছে, এই জন্য ঝড়ের শব্দ। ঝড়ে সিডি আবার কি? এসে শুনে যাও, কি এক্সপ্লেন করতে পারবো না। তুই এত বিরক্ত হচ্ছিস কেন? সবাই দেখি আমার কথা শুনলে বিরক্ত হয়। আমার বাবা মার ফ্যামিলি সবাই হয়, তোর বাবা হয়, তুই হোস, ব্যাপার কি? টেলিফোনে এত কথা শুনতে ভালো লাগছে না মা, তুমি আসতে চাইলে চলে এসো। আমার তো টেলিফোনে কথাবার্তা বলতে খুবই ভালো লাগছে। খুব যারা ঘনিষ্ঠ তাদের মাঝে মাঝে উচিত টেলিফোনে কথা বলা। টেলিফোনে গলার শব্দ বদলে যায় তো, পরিচিত মানুষকে তখন মনে হয় অপরিচিত।
খুব পরিচিত জনের সঙ্গে যত কথা বলা যায়, মোটামুটি পরিচিত জনের সঙ্গে তার চেয়ে বেশি কথা বলা যায়। হ্যালো, তুই কি টেলিফোন রেখে দিয়েছিস? না। মা গলার আওয়াজ নামিয়ে ফিসফিস পর্যায়ে নিয়ে এসে বললেন, তোকে টেলিফোন করার সময় মজার একটা কাণ্ড হয়েছে। তোর বাবা হঠাৎ করে ঘরে ঢুকেছে, কিছুক্ষণ ভুরু টুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকে চলে গেছে। এতে মজার কি হলো? ও মা, মজার না। তোর বাবা ভেবেছে গভীর রাতে হাসি হাসি মুখে কার সঙ্গে কথা। রহস্যটা কি? তোর বাবার মনে একটা কিন্তু তৈরি হয়েছে। বাবার মধ্যে এত সহজে কিন্তু তৈরি হয় না। বাবা এত রাত পর্যন্ত জেগে আছে কেন? কয়েক রাত ধরেই তো এই অবস্থা। ঘুমোচ্ছে না, জেগে থাকছে, একটু পরপর বিছানা থেকে উঠে পানি খায়, কিছুক্ষণ বই পড়ার চেষ্টা করে, কিছুক্ষণ লেখার টেবিলে বসে হিসাব নিকাশ করে, বাকি সময়টা বারান্দায় হাঁটাহাঁটি করে। কি ব্যাপার, তুমি কিছু জিজ্ঞেস করনি? না, আমি কোনো প্রশ্ন করলেই তোর বাবা রেগে যায়। কি দরকার তাকে রাগিয়ে? মৃ, তো সিটি বন্ধ হয়ে গেছে, আবার দে। টেলিফোনে শুনছি তো, আওয়াজটা রিয়েল মনে হচ্ছে। মনে হচ্ছে সত্যি সত্যি ঝড় হচ্ছে। একটু আগে যে মট করে শব্দ হলো, সেটা কি গাছ ভাঙার শব্দ? টেলিফোনে না শুনে সিডি প্লেয়ারের সামনে বসে শুনবো যখন, তখন আর রিয়েল মনে হবে না। এটা নিয়ে তোর সঙ্গে বাজি ধরতে পারি। মা শোনো, টেলিফোন কানে ধরে ধরে কান ব্যথা করছে। তুমি আসতে চাইলে আসো, একটাই শর্ত, আমাকে বিরক্ত করতে পারবে না। আমি টেলিফোন নামিয়ে রেখে হতাশ নিঃশ্বাস ফেললাম। আজ রাতের কাজ এখানেই ইতি। মা আমার ঘরে এসে সুবোধ বালিকার মতো ঘুমিয়ে পড়বেন, তা কখনোই হবে না। তার প্রধান চেষ্টা থাকবেই আমার সঙ্গে গল্প করা। সেই সব গল্পেরও কোনো আগামাথা নেই, এক জায়গা থেকে আর এক জায়গায় গল্পগুলো লাফিয়ে যাবে। ইদানিং গল্পের নতুন এক প্রশাখা যুক্ত হয়েছে। প্যাকেজ নাটক বানায় এমন একজন মাকে বলেছে তার নাটকে বড় খালার ভূমিকায় অভিনয় করতে। ভদ্রলোক নাটকের স্ক্রিপ্টও মাকে দিয়েছেন। মার সব গল্প এখন বড় খালার চরিত্রে গিয়ে পড়েছে। কিছু কিছু মানুষের মনে হয় মনের বয়স বাড়ে না। কিশোরী অবস্থায় মায়ের মন যেমন ছিল, এখনও সেই রকমই আছে। শরীর বুড়িয়ে যাচ্ছে, চামড়ায় ভাঁজ পড়েছে, চোখের নিচ ঝুলে পড়েছে, মাথার চুল পাকতে শুরু করেছে। মা নানান রকম ক্রিম ঘষাঘষি করছেন, ভিটামিন ই ক্রিম, জয়পুরের মাটি দিয়ে মাড ট্রিটমেন্ট, চন্দন বাটার প্রলেপ। জিনিসগুলো যে একেবারেই কাজ করছে না তা না, মাঝে মাঝে মার বয়স খুবই কম মনে হয়। কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী কিংবা ইউনিভার্সিটিতে সদ্য ভর্তি হয়েছে, এরকম মনে হয়। তবে ব্যাপারটা খুবই অল্প সময়ের জন্য ঘটে। আমার ধারণা এটা প্রকৃতির একটা খেলা। প্রকৃতি মাঝে মাঝে বয়স্ক মানুষের চেহারা থেকে বয়সের সব চিহ্ন সরিয়ে কিছুক্ষণের জন্য তারুণ্য দিয়ে এক ধরনের বিভ্রম তৈরি করে। বিভ্রম তৈরির খেলা প্রকৃতির খুব প্রিয় খেলা। মা এর মধ্যে চলে আসার কথা, তিনি আসছেন না, হয়তো মত বদলেছেন। টেলিফোন রিসিভার হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছেন। আমি হাতের রং মুছে বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দার শেষ মাথায় বেতের চেয়ারে পা তুলে বাবা বসে আছেন। তাকে আসবাবপত্রের মতো মনে হচ্ছে। কাউসার স্যার ক্লাসে বলেছিলেন, চোখ খোলা রাখবে, যা দেখবে চোখ খোলা রেখে দেখবে, তাহলে বুঝবে ফার্নিচারকে মাঝে মাঝে জীবন্ত মনে হয়, আবার কিছু কিছু মানুষকে ফার্নিচার মনে হবে। স্যারের অনেক কথাই ঠিক না, তবে একটা কথা 100 ভাগ ঠিক, মানুষ নিজেকে কন্ডিশনেট করে নিতে পছন্দ করে। বারান্দার শেষ মাথায় 3টে বেতের চেয়ার আছে, বাবা বসে আছেন মাঝেরটায়। এই চেয়ার ছাড়া তাকে কখনো অন্য চেয়ারে আমি বসতে দেখিনি। আমি এগিয়ে গেলাম, বাবা আমাকে দেখে নড়ে চড়ে বসলেন। তিনি মনে হলো আমাকে আসতে দেখে খুশি হয়েছেন। অনিদ্রার রুগী যখন রাত জাগে, তখন যে কোনো জাগ্রত মানুষকে দেখে খুশি হয়। আমি হালকা গলায় বললাম, বাবা, তোমার খবর কি? কোনো খবর নেই। ঘুম আসছে না? না। কেন ঘুম আসছে না? জানি না কেন আসছে না। ঘুমের ওষুধ খেয়েছো?
5 মিলিগ্রাম ডরমিকাম খেয়েছি। কিছুক্ষণের জন্য ঝিমঝিম ভাব এসেছিল, কেটে গেছে। কোনো বিশেষ কিছু নিয়ে তুমি কি টেনশন করছো? না। ব্যবসা ভালো চলছে? ভালো চলছে না, তবে টেনশন করার মতো কিছু না। বসবো তোমার পাশে? বস। তাহলে একটা কাজ করো বাবা, তুমি মাঝখানের চেয়ারটা ছেড়ে অন্য যে কোনো চেয়ারে বসো। মাঝখানের চেয়ারটা আমাকে ছেড়ে দাও। বাবা কোনো প্রশ্ন করলেন না, মাঝের চেয়ারটা ছেড়ে দিলেন। আমি বসতে বসতে বললাম, আজহার চাচার আনা কাফনের কাপড়টা কি তোমার মধ্যে কোনো সমস্যা তৈরি করেছে? না, আমার নিজের কিন্তু ধারণা করেছে। তোমার ঘুম না হওয়ার রোগ শুরু হয়েছে এরপরই। এক কাজ করো, কোনো ভিখারিকে কাপড়টা দিয়ে দাও। কাফনের কাপড় এটা বলে দিতে হবে না, বলো যে পায়জামা পাঞ্জাবি বানানোর জন্য কাপড়। আজহার চাচার আনা এই বিশেষ বস্তুটা তুমি কেন সিরিয়াসলি নিচ্ছ? বাবা বিরক্ত গলায় বললেন, আজহার একটা গাধা, আমি কোন দুঃখে তার কথা সিরিয়াসলি নেব? গাধাটা গতকাল দুপুরে আমার অফিসে এসেছিল। কি বলতে এসেছিল জানিস? সে বনানী গোরস্থানে তার এবং তার স্ত্রীর কবরের জন্য জায়গা কিনেছে। 2 লক্ষ টাকা লেগেছে। মহানন্দে এই খবর দিতে এসেছে, যেন রাজ্য জয় করেছে। আমি বললাম, তার কাছে এই খবরটা গুরুত্বপূর্ণ বলেই তিনি এসেছেন। সবাই পৃথিবীকে দেখবে তার নিজের মতো করে। সেই দেখা ভুলও হতে পারে, আবার শুদ্ধ হতে পারে। তোমার বন্ধু দৃষ্টিভঙ্গির জন্যে তোমার রাগ করা সাজে না। উনি গোরস্থানে জায়গা কিনেছেন, তাতে তুমি কেন রাখবে? বাবা থমথমে গলায় বললেন, আমি রাখবো কারণ গাধাটা আমার জন্য জায়গা কিনতে চায়। আমার কাছে এসেছিল এই জন্য। জায়গায় নাকি খুব টানাটানি, এখন না কিনলে আর পরে পাওয়া যাবে না। আজিমপুর গোরস্থানে যে অবস্থা হয়েছে, এখন নাকি জায়গা বিক্রি হচ্ছে না। ব্যাকডোর দিয়ে জায়গা কেনাও বন্ধ। কিনলে এখনই কিনতে হবে। তুমি কি বললে? আমি বলেছি কবরের জন্য জায়গা কেনা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমার কবর কোথায় হবে সেটাও ঠিক হয়নি। দেশের বাড়িতে হতে পারে। আমি খুব কঠিন গলায় আজহারকে বলেছি, আমার কবরের জায়গা নিয়ে যেন সে মাথা না ঘামায়। উনি ঘামালে ঘামাক, তুমি মাথা ঘামিও না। তুমি তোমার মতো থাকো। তাই তো আছি। না, তা নেই। তুমি খুবই আপসেট হয়ে পড়েছ। এখন দয়া করে ডাউনসেট হও। ডাউনসেটটা কি? ডাউনসেট হলো আপসেটের উল্টো। বারান্দায় বসে না থেকে চোখে মুখে পানি দিয়ে শুয়ে পড়ো। আমি বাবার ডান হাতটা ধরে নিজের কোলে রাখলাম। তিনি মনে হয় একটু লজ্জা পেলেন। আমার কাছ থেকে এ ধরনের ব্যবহার পেয়ে তিনি অভ্যস্ত না। আমি আবারও বললাম, বাবা যাও, ঘুমোতে যাও। বাবা ক্লান্ত গলায় বললেন, বসি আরও কিছুক্ষণ। ঘুমের প্রথম স্পেলটা কেটে গেলে সমস্যা আছে। এখন বিছানায় গেলে কাজের কাজ কিছু হবে না। তুই শুয়ে পড়। আমার ঘুমোতে দেরি আছে, প্রজেক্ট শেষ করতে হবে। কাল জমা দেওয়ার শেষ দিন। রাত 3টায় ঘুমাতে গিয়ে সকাল 9টায় ক্লাস ধরতে অসুবিধা হয় না? না, হয় না, অভ্যাস হয়ে গেছে। কফি খাবে বাবা? মধ্যরাতে কফির অন্য এক মজা আছে। এমনিতেই ঘুম হচ্ছে না, এর ওপর কফি। বিষে বিষক্ষয়, হয়তো দেখবে কফি খেয়ে তোমার ঘুম পেয়ে যাবে। আমাদের নতুন একজন টিচার এসেছেন, কাউসার নাম। উনি সারাদিনে একটা সিগারেট খান। কখন খান জানো? ঠিক ঘুমোতে যাওয়ার আগে। সিগারেট হচ্ছে তার ঘুমের ট্যাবলেট। সিগারেট অর্ধেক শেষ হওয়ার আগেই ঘুমে তার চোখ জুড়িয়ে যায়। এমনও হয়েছে জ্বলন্ত সিগারেট তার মুখে, তিনি ঘুমিয়ে পড়েছেন। সিগারেটের ছ্যাঁকা খেয়ে তার ঘুম ভেঙেছে। তোদের টিচাররা কি ক্লাসে এইসব গল্প করে? হ্যাঁ করে। আমাদের ক্লাসগুলো অন্যরকম, ক্রিয়েটিভিটি ক্লাস। এখানে কোনো নিয়ম নেই, নিয়ম না থাকাটাই আমাদের নিয়ম। ভালো, যা কফি নিয়ে আয়। আমি উঠে দাঁড়ালাম। রান্নাঘরে যাওয়ার আগে একতলায় ভাইয়ের ঘরে উঁকি দিলাম। ভাইয়ার গভীর ঘুমে। তার ঘরের দরজা খোলা। সে কখনো দরজা বন্ধ করে ঘুমাবে না। দরজা জানলা বন্ধ করলেই তার কাছে নাকি মনে হয় ঘরের দরজা জানলা আর খোলা যাবে না, কোনো কারণে আটকে যাবে। এই মনে করে তার দম বন্ধ হয়ে আসে।
এবং একসময় নিঃশ্বাসের কষ্ট শুরু হয়। ভাইয়া জেগে থাকলে ভালো হতো। তাকে তার বন্ধুর কথা জিজ্ঞেস করতাম, নতুন কোনো অ্যাসাইনমেন্ট সে হাতে নিয়েছে কিনা, কত টাকার অ্যাসাইনমেন্ট। ছেলেটার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারলে মন্দ হতো না। আমি মনে মনে ঠিক করে ফেললাম, আবার কোনো দিন রাতে সে যদি ছাদে ঘুমোতে আসে, তাহলে তাকে কয়েক লাইন কবিতা শুনিয়ে বলবো, এর মানে কি বলুন তো? পুলিশ আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন, এই দুটো লাইনের কী অর্থ? অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ণ সময়, পৃথিবীরে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয়। মগ ভর্তি কফি নিয়ে নিজের ঘরে ঢুকে দেখি বিছানায় এলোমেলো হয়ে মা ঘুমোচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে চিন্তা ভাবনাহীন কিশোরী এক মেয়ে বড় বোনের সঙ্গে ঘুমোতে এসেছে। তার আশা ছিল সে বড় বোনের সঙ্গে স্কুলের কিছু মজার মজার কথা বলবে। আশা পূরণ হয়নি। বোন কাজ করছে। ছোট কিশোরী বিছানায় শুয়ে অপেক্ষা করছে কখন বড় বোনের কাজ শেষ হবে, কখন বড় বোন বাতি নিভিয়ে বিছানায় আসবে। অপেক্ষা করতে করতে বেচারি ঘুমিয়ে পড়েছে। কোলাজের কাজ শেষ হলো রাত 3:30টায়। চোখে মুখে পানি দিয়ে বাতি নিভিয়ে আমি মার পাশে জায়গা করে শুয়ে পড়লাম। মা সহজ গলায় বললেন, ঝড়ের ক্যাসেটটা দিয়ে দে, ঝড় বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমাই। আমি বললাম, তুমি এতক্ষণ জেগেছিলে? হুম, ছিলাম। এতক্ষণ কি ঘুমের অভিনয় করছিলে? হুম, করছিলাম। অভিনয়টা ভালো হয়েছে না? বড় খালার পাঠটা করলে মনে হয় ভালোই পারবো, কি বলিস? নাটকের অভিনয়ের কথা বাদ দাও। নাটক ছাড়া এরকম অভিনয় কি তুমি প্রায়ই করো? হুম, করি। তোর বাবা কিছু বুঝতে পারে না। আশ্চর্য তো। আশ্চর্য হওয়ার কি আছে? মেয়ে হয়ে কেউ জন্মাবে আর অভিনয় করবে না, এটা হতেই পারে না। আমি কোনো অভিনয় করি না মা। তাহলে খুব বিপদে পড়বি। বিপদে পড়লে পড়ব। আচ্ছা মা, দেখি তোমার কেমন বুদ্ধি। আমি কবিতার দুটো লাইন বলবো, তুমি এর অর্থ বলবে। মা বিরক্ত গলায় বললেন, ঘুমোতো, বুড়ো বয়সে বাংলা পরীক্ষা দিতে পারবো না। আহা, চেষ্টা করে দেখোই না। কবিতার লাইন দুটো হলো, অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ণ সময়, পৃথিবীরে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয়। মা হাই তুলতে তুলতে বললেন, জীবনানন্দ দাশের কবিতা না? অবসরের গান। এই কবিতার সবচেয়ে সুন্দর দুটো লাইন কি জানিস? সবচেয়ে সুন্দর লাইন, এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার স্বাদ, ভালোবেসে। মা চোখ বন্ধ করে পাশ ফিরলেন। আমি অবাক হয়ে মার দিকে তাকিয়ে থাকলাম। মা, ঘুমাচ্ছ? হ্যাঁ, ঘুমাচ্ছি। তুমি আমাকে খুবই অবাক করেছ। মাঝে মাঝে অবাক হওয়া খারাপ না। তুমি চোখ বন্ধ করে আছো কেন? এসো গল্প করি। রাত তো বেশি বাকি নেই। এসো গল্প করে রাতটা পার করে দিই। কি নিয়ে গল্প করবি? তোমার যা ইচ্ছা। বড় খালা যে রোলটা করতে চাচ্ছ, সেটা নিয়েও কথা বলতে পারি। রোলটা কেমন? একটা মাত্র ডায়লগ। আমি বসে উলের মোজা বানাচ্ছি, তখন নায়িকা এসে বলবে, খালা, কার জন্য মোজা বানাচ্ছ? তার উত্তরে আমি বলবো, জানি না। তখন নায়িকা বলবে, তুমি মোজা বানাচ্ছ অথচ বলছো কার জন্য বানাচ্ছ জানো না, এটা কেমন কথা? তার উত্তরে আমি রহস্যময় হাসি আসবো। রহস্যময় হাসি প্র্যাকটিস করেছো? না। আমি দেখিয়ে দেব, কোনো সমস্যা নেই। মা চিন্তিত গলায় বললেন, রহস্যময় হাসি আমি নিজেও পারবো। আসলে সমস্যা অন্যখানে। উলের মোজা তো বানাতে পারি না। জীবনে কোনোদিন উলের কাঁটাই হাত দিইনি। মোজা বানানো শিখে নাও। বয়স্ক মহিলারা সবাই উলের মোজা বানাতে পারে, ওদের কাছে গেলেই পারো। অভিনয় করছি এটা শুনে তোর বাবা আবার রাগ করবে না তো? তোমার শখ হয়েছে, তুমি অভিনয় করছো। বাবার তো এখানে রাগ করার কিছু নেই। বাবা যখন তার শখ মেটানোর জন্য কিছু করে, তখন তো তুমি রাগ করো না। মা বিছানায় উঠে বসতে বসতে বলল,
পুরুষ এবং মহিলার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন পুরুষের রাগ করার যতটা অধিকার, একজন মেয়ের কিন্তু ততটা অধিকার নেই। তার মানে মনে কর তোর বাবার হঠাৎ শখ হলো একটা চা বাগান কিনবে, সে কিনে ফেললো, আমাকে কিছুই বলল না। আমি কিন্তু তাতে রাগ করতে পারবো না। সে যদি সেই চা বাগানে তার অফিসের কোনো মহিলা কর্মচারীকে নিয়ে যায়, সপ্তাহে 2-1 দিন কাটিয়ে আসে, তাতেও কিন্তু রাগ করতে পারবো না। কারণ সে গিয়েছে অফিসের কাজে। তাকে চিঠি লিখতে হবে, দেশের বাইরে যারা চা পাতা কিনবে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, অসংখ্য মানুষকে টেলিফোন করতে হবে, টেলিফোন রিসিভ করতে হবে। বাবা কি চা বাগান কিনেছে নাকি? উদাহরণ দিচ্ছি রে মা, উদাহরণ দিয়ে বোঝানোর জন্য চা বাগানের কথাটা বললাম। তোদের ইউনিভার্সিটির টিচাররা জটিল বিষয়ে উদাহরণ দিয়ে সহজ করে না? আমিও করছি। মা হঠাৎ ফিক করে হেসে বললেন, "হুঁ, উদাহরণ দিয়ে বোঝানো নিয়ে খুবই অশ্লীল একটা জোক আছে। অশ্লীল হলেও দারুণ হাসির। তোর বিয়ে হোক, তারপর বলবো।" বিয়ে হোক আর না হোক, তোমার মুখ থেকে অশ্লীল রসিকতা শোনার আমার কোনো ইচ্ছা নেই। মা আবার শুয়ে পড়ল। আমি মায়ের গায়ে হাত রেখে বললাম, ঘাই হরিণী কি তুমি জানো? মা হাই তুলতে তুলতে বললেন, জানি, কিন্তু তোকে বলা যাবে না। ঘাই হরিণী ব্যাপারটাও অশ্লীল। মা হয়ে আমি মেয়ের সঙ্গে অশ্লীল কথা বলবো? ভাবিস কি তুই আমাকে? আমি কি জীবনানন্দ দাস? মা হঠাৎ বালিশে মুখ গুজে হাসতে শুরু করলো। আমি বললাম, হাসছো কেন? হাসি আসছে, এই জন্য হাসছি। কেন হাসছো জানতে পারি? তুই নাকি একজনের প্রেমে পড়েছিস, এই ভেবে হাসছি। আমি বিরক্ত গলায় বললাম, আমি কারোর প্রেমে পড়িনি, আর যদি পড়েও থাকি এখানে হাসির কি হলো? তুই কোনো ছেলের প্রেমে পড়িসনি। আমাকে যে বলল তোদের একজন টিচারের সঙ্গে তোর প্রেম হয়েছে, সবাই তাকে গরু স্যার ডাকে। হাসি থামাও তো মা, এসব কে বলেছে? ওই দিন ফরিদাদের বাসায় গিয়েছিলাম, সে বলল। আমি চুপ হয়ে গেলাম। মার অনেক বিচিত্র স্বভাবের একটা হলো, আমার সব বান্ধবীর সঙ্গে তার খুব ভালো যোগাযোগ। তিনি নিয়মিত তাদের বাসায় যাবেন, সমবয়সীদের মতো হইচই করবেন এবং ব্যাপারটা আমার কাছ থেকে গোপন রাখবেন। মা হাসি থামিয়ে গম্ভীর গলায় বললেন, মৃন্ময়ী, তুই তোর গরু স্যারকে একদিন বাসায় নিয়ে আসিস তো, আমি লন থেকে কাঁচা ঘাস কেটে রাখবো। মা পাগলের মতো হাসছেন। আমি তার দিকে তাকিয়ে আছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে মা মানসিকভাবে পুরোপুরি সুস্থ না। মৃন্ময়ী, বলো। আমার মনে হচ্ছে তোর বিয়ে হবে আজহার সাহেবের ছেলের সঙ্গে। আমার সিক্স সেন্স তাই বলছে। বিয়েটা যেহেতু ঠিক হয়েই আছে, কাজেই গরু স্যারের সঙ্গে প্রেম করাটা ভালো হয় না। টিচার মানুষ, হাফসোল খাবে, কাজটা ঠিক হবে না। মা, চুপ করো তো। এই রসিকতা মা প্রায়ই করে। আজহার চাচা ছেলেকে নিয়ে রসিকতা। ছেলেটা জড় ভরতের মতো, মানসিকভাবে সামান্য বা অসুস্থ। কোথাও বসে আছে তো বসেই আছে, কোনো দিকে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। ছোটবেলায় আমাদের বাসায় আসতো, ঘরের কোনো অন্ধকার কোণ খুঁজে বসে থাকতো। কোনো প্রশ্ন করলে জবাব দিত না। শুধু মা যদি বলতেন, এই শোন, মৃন্ময়ীকে বিয়ে করবি, সে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে নরম গলায় বলতো, করব। মা হেসে ভেঙে পড়তেন। রাগে আমার গা জ্বলে যেত। এখনও রাগ লাগছে। মানুষের অসুস্থতা নিয়ে রসিকতা করার কোনো মানে হয় না। মা বললেন, তোর আজার চাচার ছেলে তো খারাপ কিছু না, স্বামী হিসাবে আদর্শ হবে, যেখানে বসিয়ে রাখবি বসে থাকবে, তোর দিকে প্রেমপূর্ণ নয়নে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, খেতে দিলে খাবে, খেতে না দিলে খাবে না। আমি কঠিন গলায় বললাম, মা প্লিজ, হাসবে না। মা বললেন, আজহার সাহেবকে তোর বাবা চিনতে পারেনি। আজহার সাহেব কচ্ছপ রাশি। কচ্ছপ রাশির মানুষ একবার কোনো কিছু কামড়ে ধরলে ধরেই থাকবে। দেখিস, সে ঠিকই তোর বাবার কাছে কবরের জায়গা বিক্রি করবে, তোর সঙ্গেও তার ছেলের বিয়ে দিয়ে দেবে। আমার সঙ্গে তিনি কি তার ছেলের বিয়ে দিতে চাচ্ছেন?
অবশ্যই চাচ্ছে। মা আবারও হাসি শুরু করলেন। তিনি কেন হাসছেন কে জানে। আমি যেই পরিস্থিতিতে পড়েছি, সংবাদপত্রের ভাষায় তাকে বলা হয় বিব্রতকর পরিস্থিতি। যতটুকু বিব্রত বোধ করা উচিত তার চেয়ে বেশি বোধ করছি। চেষ্টা করছি আমাকে দেখে যেন আমার মানসিক অবস্থাটা বোঝা না যায়। এই অভিনয়টা আমি ভালো পারি, তবে সব দিন পারি না। আজ পারছি কি না বুঝতে পারছি না। ঘটনাটা এরকম, ক্লাস শেষ হয়েছে, আমি গাড়িতে উঠতে যাচ্ছি। পিছন থেকে কাউসার স্যার ডাকলেন, হ্যালো মিস। আমি পেছন ফিরলাম। স্যার বললেন, তুমি কোন দিকে যাচ্ছ? আমি বললাম, দিক বলতে পারবো না, বাসা যেদিকে সেদিকে যাচ্ছি। পথে আমাকে নামিয়ে দিতে পারবে? আমার মোটরসাইকেলের চাকা পাংচার হয়েছে, একটা এক্সট্রা চাকা আছে, চাকা কিভাবে বদলাতে হয় আমি জানি না। আমি বললাম, আসুন, আপনি কোথায় যাবেন বলুন, আপনাকে নামিয়ে দিচ্ছি। আমি কোথাও যাব না, তোমার সঙ্গে গাড়িতে উঠব। হঠাৎ কোথাও নেমে যেতে ইচ্ছা করলে নেমে যাব, আর যদি নেমে যেতে ইচ্ছা না করে তাহলে তোমার বাসায় যাব, এক কাপ চা খেয়ে আসবো। স্যারের সঙ্গে কথাবার্তার এই পর্যায়ে হঠাৎ আমার অস্বস্তি লাগতে শুরু করলো। নিঃশ্বাস দ্রুত পড়তে থাকলো। যদিও তার কোনোই কারণ নেই, কোনো অপরিচিত ভদ্রলোক আমার কাছে লিফট চাইছে না। যিনি লিফট চাইছেন তিনি আমার খুবই পরিচিত। তিনি হয়তো আজ নতুন ধরনের কোনো খেলা খেলার চিন্তা করছেন। আবারও হয়তো সাইকোলজির কোনো পরীক্ষা হবে। পরীক্ষার এক পর্যায়ে আমি রেগে যাব এবং আমার নিজেকে ক্ষুদ্র ও তুচ্ছ মনে হবে। তোমার সঙ্গে যে তোমার বাসা পর্যন্ত যাবই তা নিশ্চিত করে বলতে পারছি না। পথে নেমে যেতে ইচ্ছা করলে নেমে যাব। আমি কথা বাড়ালাম না, চুপ করে রইলাম। ওনার যদি নেমে যেতে ইচ্ছা করে উনি নেমে যাবেন, এই কথা বারবার শোনানোর কিছু নেই। তবে একটা তরুণী মেয়ের সঙ্গে তার বাসায় যাওয়ার জন্য গাড়িতে ওঠা এবং মাঝপথে হঠাৎ নেমে যাওয়া তরুণী মেয়েটির জন্য অপমানসূচক। মেয়েটি অপমান বোধ করবেই, আমি করব না। কারণ যে কোনো ঘটনা আমি যুক্তি দিয়ে বোঝবার চেষ্টা করি। যে সব কিছু যুক্তি দিয়ে দেখার চেষ্টা করে সে সহজে অপমানিত বোধ করে না, রাগ করে না। যুক্তিবিদ্যা মানুষকে যন্ত্রের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। মানুষ বদলাচ্ছে, নতুন শতকের মানুষ যন্ত্রের কাছাকাছি যাবে, এটাই স্বাভাবিক। মৃন্ময়ী। জি। আমি যখন বললাম তুমি কোন দিকে যাচ্ছ, তখন তুমি উত্তর দিলে দিক জানি না। উত্তরটা কি ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে, কারণ আমি দিক জানি না। স্থাপত্যবিদ্যার কোনো ছাত্রী বলবে দিক জানি না, এটা হতেই পারে না। সূর্য কোন দিকে উঠছে কোন দিকে অস্ত যাচ্ছে এটা তাকে সব সময় জানতে হবে। শীতের সময় সূর্য যেদিকে ওঠে, গরমের সময় ঠিক সে জায়গা থেকে ওঠে না, সামান্য সরে যায়। বলতে পারবে কতটুকু সরে যায়? স্যার, আমরা তো এখন ক্লাসে বসে নেই, ক্লাসের বাইরে আছি। গাড়ির ভিতর বসেও যদি আপনাকে ভাইবা পরীক্ষা দিতে হয় তাহলে কিভাবে হবে স্যার? স্যার হেসে ফেললেন। আমি বললাম, আপনি সবসময় ক্লাসে বলেন আমি তোমাদের শিক্ষক না, আমি নিজেও একজন ছাত্র। কিন্তু আপনি কখনো ভুলতেও পারেন না যে আপনি একজন শিক্ষক। আমি লক্ষ্য করেছি ক্লাসের বাইরেও আপনি সারাক্ষণ কোনো না কোনো প্রশ্ন করছেন। আর করব না। এখন ঠিক করে বলুন তো, আপনি কি সত্যি আমার সঙ্গে চা খেতে যাচ্ছেন না পথে নেমে যাবেন? বুঝতে পারছি না। আচ্ছা মনে করুন আমাদের ক্লাসেই অন্য একটা ছেলে কিংবা মেয়ে গাড়িতে উঠে যাচ্ছে, তখন কি তাকে এসে বলতেন পথে আমাকে নামিয়ে দিতে পারবে, আমার মোটরসাইকেলের চাকা পাংচার হয়েছে? না। না কেন? গাড়িতে যাওয়া আমার জন্য জরুরি কিছু না, কার সঙ্গে যাচ্ছি সেটা জরুরি। তোমাকে তো আমি প্রথম দিনেই বলেছি তোমাকে আমার পছন্দ। তোমার মতো মেয়েরা আমান্তে হিসাবে খুব ভালো হয়। আমান্তে কি? আমান্তে শব্দটা স্প্যানিশ, এর অর্থ হলো সেন্টিমেন্টাল ফ্রেন্ড। তুমি না চাইলেও তোমাকে আমি দেখেছি একজন আমান্তে হিসাবে। আমান্তেকে নিয়ে আপনি কি সাইকোলজি খেলা খেলেন? মাঝে মাঝে খেলি, তবে সাইকোলজির খেলা না, ম্যাজিকের খেলা। তার মানে? প্রথম দিন যা করেছি সেটা হলো খুব সহজ একটা ম্যাজিক দেখিয়েছি। আমি 4টা কাগজে 4 রকম লেখা লিখেছি। একটাতে লিখেছি মৃন্ময়ী মোটরসাইকেলে চড়তে রাজি হবে না।
সেই কাগজটা রেখেছি এক জায়গায়, আরেকটাতে লিখেছি মোটরসাইকেলে চড়তে সে খুশি মনে রাজি হবে, সেটা রেখেছি অন্য জায়গায়। তুমি যাই করতে আমি সেই কাগজটা বের করে তোমাকে দেখিয়ে বলতাম তুমি কি করবে তা আমি আগে থেকেই জানি। এতে আপনার লাভ কি হয়েছে? তোমাকে চমকে দিতে পেরেছি, এটাই লাভ। আপনি কি সবাইকে চমক দিয়ে বেড়ান? না, সবাইকে চমকাতে ইচ্ছা করে না, কাউকে কাউকে করে, আমান থেকে করে। আপনি যে ভঙ্গিতে আমাকে বলেছেন তার থেকে মনে হচ্ছে এ ধরনের কথা আপনি অবলীলায় বলতে পারেন এবং আমার আগে আরও অনেকজনকে আমানতে বলেছেন, বলেননি? হ্যাঁ বলেছি। তুমি বলনি? মুখে বলার কথা বলছি না, বাঙালি মেয়ে এ ধরনের কথা অবলীলায় বলতে পারে না, আমি মনে মনে বলার কথা বলছি। না, আমি মুখে বা মনে মনে কখনো বলিনি। বলতে ইচ্ছা করেনি? না, আমার ইচ্ছাও করেনি। তুমি এমন কঠিন গলায় কথা বলছো কেন? তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে খুবই অপ্রিয় কোনো প্রসঙ্গে তুমি কথা বলছো। প্রসঙ্গটা আমার অপ্রিয়। কোনো একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হবে, আমান্তেটাই পরিচয়। রাত 12টার পর নিচু গলায় তার সঙ্গে টেলিফোনে কথা বলবো, ছুটি ছাটার দিন ফুচকা খেতে যাব এবং কিছুক্ষণ পর পর চমকে চমকে রাস্তার দিকে তাকাবো কেউ দেখে ফেললো কি না। এটা আমার খুবই অপছন্দ। স্পেনে কি হয় আমি জানি না, ওই দেশে কখনো যাইনি। তবে আমাদের দেশে প্রেমের ব্যাপারে কিছু সেট রুলস আছে, জানতে চান? হ্যাঁ, জানতে চাই। প্রেমে পড়লে ছেলে মেয়ের ফুচকা খেতে হবে। কারণটা কি? ফুচকা বিক্রি হয় পার্কে এবং মেয়েরা খেতে পছন্দ করে, দামে সস্তা বলে ছেলেদের জন্য খুব সুবিধা হয়। স্যার হাসতে হাসতে বললেন, তোমার কথা শুনে মজা পাচ্ছি এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার ফুচকা খেতে ইচ্ছা করছে। কোনো একটা পার্কে আমাকে নিয়ে চলো তো, ফুচকা খাবো। আজ আর তোমাদের বাসায় যাব না, ফুচকা খেয়ে বিদায়। আপনি সত্যি ফুচকা খাবেন? হ্যাঁ খাবো। প্রেমে পড়ার যেসব সেট রুলস এদেশে আছে তার প্রতিটি আমি মানতে চাই। টেলিফোন কখন করতে হবে বলো? রাত 12টার পর। স্যার ঠাট্টা করবেন না। আমি ঠাট্টা করছি না, আমি সিরিয়াস। আমরা কি ফুচকার দোকানের দিকে যাচ্ছি? হ্যাঁ যাচ্ছি। ফুচকা খেতে খেতে তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলবো। এখনই বলুন। সব কথা সব জায়গায় বলা যায় না। জনসভায় যে কথা বলা যায় শোবার ঘরে সে কথা বলা যায় না। চলন্ত গাড়িতে যে কথা বলা যায় বটগাছের নিচে বসে সে কথা বলা যায় না। কথা হলো পেন্টিংয়ের মতো। জয়নাল আবেদিনের দুর্ভিক্ষের ছবি তুমি তোমার ড্রয়িং রুমে টাঙাতে পারো না। আমি বোধহয় আবার টিচার হয়ে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছেন। সরি, চুপ করলাম। ফুচকা মুখে না দেওয়া পর্যন্ত আর কথা বলবো না। আমরা ফুচকা খেতে এসেছি শেরে বাংলা নগরে। কৃষ্ণচূড়া গাছের নিচে সারি সারি ফুচকার দোকান। স্যার মুগ্ধ গলায় বললেন, বাহ মৃন্ময়ী, তাকিয়ে দেখো এক সারি কৃষ্ণচূড়া গাছ জায়গাটাকে কেমন বদলে দিয়েছে। কৃষ্ণচূড়া গাছের বদলে যদি চারুল গাছ হতো তাহলে কি হতো? গাছ ভর্তি নীল ফুল, ব্যাকগ্রাউন্ডে নীল আকাশ, লেকের পানিতেও নীল আকাশের ছায়া। একটা ড্রিম ড্রিম ব্যাপার হতো কিনা বলো? হয়তো হতো। সোনালু বলে একটা গাছ আছে যার ফুল ছোট ছোট, ফুলের রং গাঢ় সোনালি। কৃষ্ণচূড়া গাছের বদলে সোনালু গাছ হলে কেমন হয়? জানি না কেমন হতো। চিন্তা করো, চিন্তা করে বলো। একটা জিনিস মাথায় রেখে চিন্তা করবে, সোনালি রং বলে কিন্তু কিছু নেই। পৃথিবীর 7টা রং নিয়ে খেলা করে, রামধনুর 7টা রং। কারণ আমাদের চোখ এই 7টা রঙই দেখতে পায়। পৃথিবীতে কিন্তু আরও অনেক রং আছে, আমরা সেই সব রং দেখতে পাই না, কারণ আমাদের চোখ এই সব রং দেখার জন্য তৈরি না। 7টা রং দেখার জন্য আমাদের চোখ তৈরি হয়েছে বলেই আমরা 7টা রং দেখছি। নিন ফুচকা খান। খেতে খেতে ইন্টারেস্টিং কী কথা বলবেন বলুন, নাকি রং বিষয়ক এই কথাগুলোই সেই ইন্টারেস্টিং কথা? রঙের কথাগুলো তোমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে না? না, তেমন ইন্টারেস্টিং লাগছে না। বুকিশ কথা বলে মনে হচ্ছে। মনে হচ্ছে আপনি বই পড়ে থিওরি মুখস্থ করে এসে থিওরি কপচাচ্ছেন। সরি।
সরি হওয়ার কিছু নেই, আপনি কন্ডিশনড হয়ে গেছেন। থিওরি কপচাতে কপচাতে থিওরি কপচানো আপনার স্বভাবে দাঁড়িয়ে গেছে। আপনি নিজে সেটা বুঝতে পারছেন না। আপনি কি ইন্টারেস্টিং কথাটা এখন বলবেন? হ্যাঁ, বলবো। আমি লক্ষ্য করেছি মোটর সাইকেলে করে একটা ছেলে প্রায়ই ইউনিভার্সিটিতে আসে, তোমাকে লক্ষ্য করে, তারপর চলে যায়। মাঝে মাঝে তোমার গাড়ির পিছনে পিছনে যায়। একদিন সে আমাকেও ফলো করেছে। ছেলেটাকে জানি না তোকে। একটা ছেলে দিনের পর দিন তোমাকে ফলো করছে, তারপরও ব্যাপারটা তোমার চোখে পড়ল না? না, চোখে পড়েনি। ছেলেটার সঙ্গে আলাপ করতে চাও? অবশ্যই চাই। সে মোটরসাইকেল নিয়ে এখানেও তোমার পিছনে পিছনে এসেছে। এই মুহূর্তে সে আছে তোমার প্রায় 20 গজ পিছনে কৃষ্ণচূড়া গাছের আড়ালে। তার গায়ে বিস্কিট কালারের শার্ট। ছেলেটা সানগ্লাস পরে আছে। তার চুল কোঁকড়ানো। আশ্চর্য কথা তো। এই আশ্চর্য কথাটা বলার জন্যই আমি আজ ইচ্ছা করে তোমার গাড়িতে এসেছি। ফুচকা খাওয়া বা তোমাদের বাড়িতে বেড়াতে যাওয়া আমার মূল উদ্দেশ্য না। এই কথাগুলো বলেছি তোমাকে চমকে দেওয়ার জন্য। বুঝতে পারছি, কিছু কিছু মানুষকে আপনি চমকে দিতে পছন্দ করেন। তুমি কি ছেলেটার সঙ্গে কথা বলবে না আমি বলবো? না, আমিই বলবো। ফুচকা জিনিসটা তো আমার খেতে ভালোই লাগছে। আমি বরং এক কাজ করি, আরও হাফ প্লেট ফুচকা খাই। এই ফাঁকে তুমি কথা বলে এসো, আমি অপেক্ষা করছি। রাতের অস্পষ্ট আলোয় দেখা মানুষটিকে দিনের ঝলমলে রোদে দেখলে সম্পূর্ণ অন্য রকম লাগে। রাতে যাকে রহস্যময় মনে হয়, দিনের সেই সাদা মাটা একজন মনে হয়। ভাইয়ার যে বন্ধু চোখে সানগ্লাস পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, তাকে বোকা বোকা দেখাচ্ছে। মনে হচ্ছে সে আমাকে দেখে ভয়ও পেয়েছে। তার ভয় পাওয়া উচিত না, ভয় পাওয়া উচিত আমার। এই ছেলেটা ভয়ঙ্কর মানুষদের একজন। সে এখন নিজেই ভয় পাচ্ছে, অথচ এই মানুষটি যখন ছাদে ভাত খাচ্ছিল তখন মোটেও ভয় পাচ্ছিল না। তাকে বোকা বোকাও লাগছিল না। চেহারাও রাতে অনেক সুন্দর দেখাচ্ছিল। ভীত মানুষের চেহারা হয়তো খারাপ হয়ে যায়। আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনি এখানে কি করছেন? কিছু করছি না। আপনি কি প্রায়ই আমাকে ফলো করেন? সানগ্লাস পরা মানুষটা এই প্রশ্নে মনে হয় খুবই বিব্রত হয়েছে। মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে এখন কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্য দেখায় ব্যস্ত। কেন এই কাজটা করছেন? আমাকে কিছু বলতে চান? না। কিছু বলতে চাইলে বলতে পারেন। কিছু বলতে চাই না। আমাকে ফলো করবেন না, প্লিজ। লাল শার্ট পরা ওই লোকটাকে? লাল শার্ট পরা ওই লোকটা কে তা দিয়ে আপনার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে? না। তাহলে চলে যান। আচ্ছা। আচ্ছা বলে দাঁড়িয়ে থাকবেন না, মোটরসাইকেলে উঠে স্টার্ট দিন প্লিজ। মোটরসাইকেল চলে না যাওয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে রইলাম। স্যার আমার জন্য অপেক্ষা করছেন। তার কাছে যেতে ইচ্ছা করছে না। হঠাৎ খানিকটা বিষণ্ণ বোধ করছি। কেন করছি তাও বুঝতে পারছি না। রাস্তার ওপাশেই আমার গাড়ি। ড্রাইভার গাড়ির কাজ নামিয়ে কৌতূহলী চোখে আমাকে দেখছে। একটা কাজ করলে কেমন হয়? স্যারকে কিছু না বলে রাস্তা পার করে গাড়িতে উঠে বসলে হয় না? তিনি খুবই অবাক হবেন, অপমানিত বোধ করারও কথা। তাতে সমস্যা কিছু নেই। আমি ক্লান্ত ভঙ্গিতে রাস্তা পার হলাম। স্যার কি করছেন বুঝতে পারছি না। তিনি নিশ্চয়ই ফুচকার প্লেট ফেলে দিয়ে দৌড়ে আমার দিকে আসছেন না। ঘটনাটা হজম করছেন। স্যারের মতো মানুষকে অনেক কিছু হজম করতে হয়। গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি চালাতে বললাম। স্যার কি করছেন দেখতে ইচ্ছা করছে। সেটা সম্ভব না। ভদ্রলোক এখন কি করবেন? প্রথমেই ছোট্ট একটা বিপদে পড়বেন। ফুচকার দাম দিতে পারবেন না। ফুচকার প্লেট হাতে নিয়েই তিনি বলেছিলেন, মৃন্ময়ী, একটা ভুল করে ফেলেছি, মানি ব্যাগ আনিনি, তোমার সঙ্গে টাকা আছে তো? ফুচকার দাম দেওয়ার মতো টাকা সঙ্গে নেই। এটা কোনো বুদ্ধিমান মানুষের জন্য বড় সমস্যা না। এই সমস্যার সমাধান বার করা যাবে। তিনি সুন্দর করেই এই সমস্যার সমাধান করবেন। তারপর কি হবে? তিনি চিন্তিত হয়ে বাসায় ফিরবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইবেন, কিন্তু করতে পারবেন না। আমার টেলিফোন নম্বর তার কাছে নেই। ড্রাইভার বলল,
বাসায় যাব আপা। আমি বললাম, না। কোন দিকে যাব? আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে থাকুন। 8 ঘন্টা এরকম ঘুরবো, তারপর বাসায় যাবেন। ড্রাইভারের মুখ শুকিয়ে গেল। আমাদের ড্রাইভার তিনজন, তিনজন ড্রাইভারেরই একই অবস্থা হয়। যখনই বলি আপনার ইচ্ছা মতো কিছুক্ষণ গাড়ি নিয়ে চক্কর দিন, তখন তাদের দেখে মনে হয় তারা অথই সাগরে পড়েছে। পরের ইচ্ছায় কাজ করতে এদের সমস্যা নেই, নিজের ইচ্ছায় তারা কিছু করতে পারে না। নিজের স্বাধীন ইচ্ছায় কাজ করার ক্ষমতা এদের নষ্ট হয়ে গেছে। গল্পের পরবর্তী অংশ পরবর্তী পর্বে।